পত্রিকার হেডলাইনটা হলো এরকম: নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন শুল্ক চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ও উদ্বেগ। এই রিপোর্টটা ইত্তেফাকে ছাপানো হয়েছে, ইত্তেফাকের শিরোনাম এটা। প্রসঙ্গটা হলো আমাদের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিল সম্প্রতি আমেরিকা থেকে এসছেন, কিছু একটা করে আসছেন, দাবি করতেছেন। এবং সার কথা হলো যে আমাদের উপরে ট্যাক্স ধরা আছে, যাচ্ছে তাই রকমভাবে ছিল 15%, এটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে বোধহয় 37 কিংবা তারও বেশি। তো সম্প্রতি তারা এটা নিয়ে একটা নতুন নেগোসিয়েশন করে আসছেন বলে তারা মনে করেন। এখন সেটা নিয়ে ইলেকশনের 3 দিন আগে, এটা চুক্তি এখনো হয় নাই, কথাবার্তা হয়েছে বলে দাবি করছেন, সেটা নিয়ে ইলেকশনের 3 দিন আগে ফার্দার আলোচনা এবং ফাইনালাইজ হবে। প্রশ্ন উঠেছে যে ইলেকশনের 3 দিন আগে এত বড় একটা সিরিয়াস বিষয় নিয়ে ওনারা চুক্তি করতে যাচ্ছেন কেন? 3 দিন পরে যেহেতু নির্বাচিত সরকার তৈরি হবে। প্রশ্ন অনেকগুলা। 3 দিনের জায়গায় এটা 7 দিন 10 দিন পিছিয়ে দিলে এমন কিছু অসুবিধা হতো না, যদি আর্গুমেন্টটা ধরি আর কি, যে আসলে কেন আমাকে 3 দিন আগে নির্বাচিত সরকার যেখানে হচ্ছে তার আগেই আমাকে এটা নিয়ে একদম এত উঠে পড়ে লাগতে হবে। তার চেয়ে বড় প্রশ্ন হলো, অলরেডি যে পরিমাণে শুল্কটা বাড়িয়ে নেওয়া হচ্ছে যার বিনিময়ে এটা ভয়াবহ। যেমন মনে করেন যে আমাদেরকে $1 বিলিয়ন সয়াবিন তেল কিনতে হবে। কেন? এই সয়াবিন তেল যদি খাদ্যযোগ্য হতো, অর্থাৎ প্রাকৃতিক সয়াবিন হতো, তা একটা কথা ছিল না, এটা জিএম মানে জেনেটিক্যালি মডিফাইড খাদ্য মানুষের শরীরের জন্য উপযোগী কিনা তা নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা কোথাও দুনিয়া আজ পর্যন্ত হয় নাই। ফলে জেনেটিক্যালি মডিফাইড আমেরিকান সয়াবিনের তেল আমরা খাবো কেন? এর কোনো উত্তর নেই। তুলনামূলকভাবে আমাদের এখানে যেটা সবচেয়ে বেশি চলে সেটা হলো মালয়েশিয়া পাম অয়েল। অন্তত এই অভিযোগটা নাই যে এটা জেনেটিক্যালি মডিফাইড। পাম অয়েল নিয়ে তারা অনেক করেছে, গবেষণা করে জিনিসটা বের করে নিয়ে এসছে। তুলনামূলকভাবে সয়াবিনের চেয়ে সেটা পাতলা বা হালকা, হোয়াটএভার। আমাদের এখানে বাজারে চলে সবই সয়াবিন তেল হিসেবে, আবার বাজারের নাম সবই সয়াবিন তেলের, যখন এটা পরিপূর্ণভাবে পাম অয়েলে চলতেছে অ্যাকচুয়ালি, কিন্তু এটা সয়াবিন তেল হিসেবে চালু আছে বাজারে। হ্যাঁ, সার কথাটা হচ্ছে এই যে আপনি সয়াবিন তেল, এটা হলো অনেকটা আপনাকে জোর করে মুখে ঢুকাই দেওয়া। সো ট্রাম্পের পলিসি হলো এইটা, আমার থেকে তুমি যদি আমার বাজারে 6 টাকার পণ্য ঢুকাইছো 6 টাকার পণ্য তোমাকে তোমার দেশে ঢুকাইতে দিতে হবে না। ইম্পসিবল এটা। এইভাবে গ্লোবাল ব্যবসা চলে না। 1980 সালে যে গ্লোবাল বাণিজ্য ব্যবস্থা চালু হয়েছে সেখানে কোথাও এই নিয়ম পালন করা হয় নাই। এটা খুব স্বাভাবিক যে একটা দেশে আমি পণ্য পাঠাইছি, অনেক বেশি হয়েছে, আমার সুবিধা হয়েছে, কিন্তু নট নেসেসারিলি পার্টিকুলার ওই দেশ থেকেই আমাকে পণ্য কিনতে হবে। এটা ওভারঅল গড় হিসাবে আমার আমদানি রপ্তানির মধ্যে ভারসাম্য থাকলেই হবে। এই ছিল সাধারণভাবে রুলটা। এটা কোথাও লেখা নেই, এটা না WTO-তে লেখা আছে, না যখন গ্লোবালাইজেশন শুরু হয় তখন এরকম কোনো আলোচনা উঠেছে। এই জিনিসটা শুরু করছে আসলে ট্রাম্প এখন এসে। এর পরিণতি কি? আমাদের কাছে কি আসলে কোনো বিকল্প নেই? প্রচুর বিকল্প আছে, কিন্তু আমি সেগুলো নিয়ে এক্সপ্লোর করতেছি না। কেন? বিকজ আমি যদি ইউনুস হই, আমি যদি প্রো আমেরিকান একটা ইউনুস হই, তাহলে আমি তো চাইবো যেভাবে হোক ইউনুসের ট্রাম্পের সাথে খাতির আমাকে করতে হবে। ট্রাম্প বহুবার আমি হলাম ডেমোক্র্যাটদের সাথে, ক্লিনটনদের সাথে ঘনিষ্ঠ হওয়া লোক, সেই জন্য ট্রাম্প আমাকে দূরে রাখছে। ঠিক আসলে তাও না। আসলে ট্রাম্প এইরকম খুচরা কোনো আলাপে কোন দেশের সাথে আগে আমেরিকানদের কী সম্পর্ক ছিল তাই ভিত্তি থেকে সম্পর্ক করতে হবে, ট্রাম্প এই নীতি মানেন নাই। ট্রাম্প নিজের কায়দায় আছে, ট্যাক্স ধরবো, জবরদস্তি করব, চাপ দিব, যুদ্ধ লাগানোর ভয় দেখাবো, ফাইনালি আমি তার সাথে যেটা চুক্তি করতে চাই সেই চুক্তিতে তাকে আসতে আমি ফোর্স করব। এটা হচ্ছে ট্রাম্পের নীতি।
সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে এটার জন্য ইত্তেফাকের নিউজ অনুসারে আমাদের ব্যবসায়ীরা বলছে ওখানে যে আসলে কি জন্য করা হয়েছে এই চুক্তিটা বা কি দিতে হবে বিনিময়ে আমাদেরকে তা ডিসক্লোজ না, বরং উল্টা একটা চুক্তির শ্রুতি করা হয়েছে যেটা যে এই চুক্তিতে ইউনিট সরকার কি কি অ্যাগ্রি করবে তা পাবলিকলি প্রকাশ করা হবে না। কিন্তু মারাত্মক একটা জিনিস। এই জন্য প্রশ্নটা তুলতেছে ব্যবসায়ী মহল। শুনে মনে হচ্ছে তো ব্যবসায়ীর স্বার্থ তো বাংলাদেশের মানুষের স্বার্থ মনে হতে পারে, কিন্তু আমরা আবার এর আরেকটা সাইড হলো আমরা আবার এই ব্যবসায়ীদেরকে পরিপূর্ণ বিশ্বাস করতে পারি না, উচিত না। কেন? অতীতের রেকর্ড বলে এই ব্যবসায়ীরা যখনই যেই সরকার ক্ষমতা আসছে সেই সরকার এই ব্যবসায়ীদেরকে কিছু একটা ঘুষ দিচ্ছে এবং ওরা একেবারে স্পিক টু নট, মুখ বন্ধ করে বসে গেছে। উদাহরণ দিই, আপনাদের অনেকের স্মৃতিতে থাকবে এই জিনিসটা। দরবেশ সাহেব একটা সাদা পতাকা মিছিল করছিলেন ব্যবসায়ীদেরকে নিয়ে, সাদা পতাকা মিছিল বলে রাস্তায় সত্যি সত্যি রাস্তায় মিছিল করছিলেন 13 সালে। এটা কেন 13 সালে আমেরিকানরা উঠে পড়ে লাগছিল যে ক্ষমতার বদলটা ওনার ঘটাবেন ব্যবসায়ীদেরকে দিয়া, গার্মেন্টসের ব্যবসায়ী। আপনারা অনেকে জানেন না হয়তো, গার্মেন্টস ব্যবসায়ীদের যে গোপন টাকাটা বিদেশ থেকে প্রফিট করে নিয়ে আসছেন সেই টাকাটা একটা বড় অংশ তারা বিদেশে রেখে দেয় ভায়া হংকং। হংকং তাদের জন্য এটা একটা ভালো ডেস্টিনেশন। সেকালের আমেরিকান অ্যাম্বাসেডার ব্যবসায়ীদের পুরো সম্মেলন একটা করেছিলেন হংকংয়ে বসে। হাসিনা আমলের কথা বলতেছি। 13 সাল ইম্পর্টেন্ট এই জন্য, 14 সাল থেকে তারা এইবার হাসিনার ক্ষমতায় বসাবে জবরদস্তি। কাদের? এরশাদদেরকে বিরোধী দলে বসাবে। ইন্ডিয়ান সুজাতা সিং এসে বসলে বললো যে আমরা এইভাবে ইলেকশন করতে হবে। এইটা হলো তার আগের বছরের সেট আপ, এর আগের বছর ছিল এটা। সো আমেরিকানরা চেষ্টা করতেছিল ইন্ডিয়ানদেরকে এই ডোমিনেশনটা না দিয়ে নিজে করতে। সেই জন্য আমেরিকানরাই চেষ্টা করেছিল। ফাইনালি কি হলো? হাসিনা একটা তুরুপের তাস দিয়ে দেয়। কি তুরুপের তাসটা? গার্মেন্টস ব্যবসায়ীদেরকে ট্যাক্স ছাড় দেয় 2000 কোটি টাকা। একটা 2 টাকা না, 2000 কোটি টাকা। 2000 কোটি টাকা পেয়ে ওই যে সাতাক পতাকা মিছিল করছিল দরবেশের নেতৃত্বে ব্যবসায়ীরা। সো এটা আমরা ভুলে যাওয়া ঠিক না আবার আমাদের, যে তাহলে এরা যে হইচইটা করতেছে, আওয়াজ উঠাচ্ছে ইউনূস সাহেবের বিরুদ্ধে, সেটা দেশের স্বার্থের জন্য না। ওই আবার 2000 কোটি টাকা পাওয়া যায় কিনা রাষ্ট্রের কাছ থেকে, ওটারই চেষ্টা এটা। ফলে আমরা ওদের উপর আস্থা রাখতে পারি না। পলিটিশিয়ান 3 দিন পর ইলেকশন হবে, ইলেকশন পরে যে পলিটিশিয়ানরা তারা কি বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলবে, নাকি তাদেরকে এবারে ইন্ডিয়ানরা নিয়ে যাবে? আমরা জানি না। সো বাংলাদেশের অবস্থাটা হলো এরকম, আমরা কারো উপরে ভরসা করতে পারছি না। পাবলিক ইন্টারেস্ট বলতে যেটা বোঝায়, জনগণের স্বার্থ বলতে যেটা বোঝায়, সেটা দেখার কেউ নাই। ইউনিসেফ চেষ্টা করতেছেন এইটা করার ভিতর দিয়ে ট্রাম্পের কাছে যদি নতুন গ্রহণযোগ্যতা হয়, নতুন দোয়া করলে। এর ভিতরে আর একটা কথা লেখা আছে, এটার ভিতর দিয়ে নাকি আমরা প্রশ্ন তোলা হয়েছে দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে, তারও মন্তব্য এখানে আনা হয়েছে। তার একটা মার্কা মারা আমেরিকানদের দালাল। এটা পুরা হাসিনার আমলটা তারা ইন্ডিয়ানদের দালালি করছে। এরাই বারে বারে আর্গু করছে যে বাংলাদেশ ইন্ডিয়াকে যদি করিডোর দেয়, বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে। হয়েছে 15 বছরে নাকি এই নিরন্তর দালালিটাই করে গেছে এরা। এই সিপিডি, রেমন সোবান এবং রেমন সোবানের নেক্সট ব্যক্তিত্ব হলো দেবপ্রিয়, তারাই তো এই কাজ করছে। তারা আজকে বলতেছে যে চুক্তিটা স্বচ্ছ প্রক্রিয়া হচ্ছে না। আচ্ছা, তো হাসিনা আমলে চুক্তি সব স্বচ্ছ প্রক্রিয়া হয়েছিল? আপনারা আওয়াজ উঠেছিলেন? আমাদের যে আদানির সাথে যে বিদ্যুৎ চুক্তিটা হয়েছে আপনারা দেখেন নাই, জানেন না ওটা কি স্বচ্ছ প্রক্রিয়া ছিল? 4 টাকার বিদ্যুতের ইউনিট আপনি 14 টাকায় কেনাছিলেন, আপনি দেখেন নাই তখন? আপনি কি ঘুমেছিলেন? কি বলবো আপনাদেরকে, আপনার তো মার্কা মারা প্রমাণিত দালাল তো আপনারা। তারপর এখানে সে কথা বলছে, তিনি আবার বলেন রাখাইনে মানবিক করিডোর, এই যে দেখেন নতুন কথা, রাখাইনে মানবিক করিডোর চালুর ব্যাপারে ইতিবাচক মনোভাব থাকলেও ধাক্কা খেয়ে পিছিয়ে এসেছেন সরকার। ধাক্কাটা কে দিছে? মানে আপনি দেবপ্রিয় কি মানবিক করিডোর দেওয়ার পক্ষে ছিলেন? না জেনে কথা বলছেন, কিন্তু মানবিক করিডোর দেওয়ার বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়া। এটা বুঝে শুনে কথা বলেন। ঘটনাচক্রে মানবিক করিডোরের নামে
বার্মাতে ইন্টারভেইন করার খায়েশ ট্রাম্পের নাই। এটা হচ্ছে প্রবলেম আপনাদের। এটা যদি বাইডেন থাকতো চলে যেত। এটা নেই নাই বলে এই নিশ্চয় বহুবার ট্রাই করছে এটা বিক্রি করতে, তোমাকে মানবিক করে এনে দেব, এই 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 খলিল সাহেব করছে এটা বহুবার, কিন্তু এটা বিক্রি হয় নাই। ট্রাম্প সাহেব এটা কিনতে আগ্রহী না। এখন দেবপুরে এটা তুলতে যাচ্ছে কেন? রাখাইন করিডোর বেচবে? ট্রাম্প এখনো যে আগ্রহী তার কোনো ইঙ্গিত নাই। অনেকে মনে করতে পারে যে ট্রাম্প তো একটু একটু বদলাচ্ছে বোধ হয়। না, বদলাচ্ছে এইটাই তার সাধারণ নীতিতে। আসলে চাপ চুপ সব দিবে, দিয়ে আপনাকে ফোর্স করবে ওর টেবিলে নিয়ে যেতে, টেবিলে নিয়ে যাবে এই জন্য যাতে আপনি পাল্টা ওকে ওর দেশের পণ্য যেটার দাম বেশি, কোয়ালিটি খারাপ, সেটা জবরদস্তিতে আপনার ঘরে চাপাই দিবে, আপনাকে এটা কিনতে হবে। আমাদের কি এই বিকল্প কোনো ইয়ে ছিল না, বাজার ছিল না, আমরা সেগুলোকে ট্রাই করছি। চীনার অফারগুলোকে আমরা কি চেক করছি? করবো না আমরা। কেন? কারণ আমি তো আবার আমেরিকান নাগরিক, ফলে আমাকে তো আমেরিকান ইন্টারেস্ট দেখতে হবে। আমেরিকানদের কাছে আমি ক্লিন্টন ফাউন্ডেশনটা বিরাট করতে হবো। এই যে এখন এপস্টোনের যতগুলো কাহিনী বেড়েছে, এগুলোর সাথে কার যে নাম কখন চলে আসে, এটাই তো আমেরিকান সোসাইটি, এটাই তো আমেরিকানদের সেই সমাজ। যেটা আরেকটা দিক হলো থিঙ্ক ট্যাঙ্ক, আর থিঙ্ক ট্যাঙ্কের নোংরা দিকটা হলো এটা, এর মধ্যে কে জড়িত না। এবং সমস্যাটা হলো আপনি যদি আমেরিকার কাছ থেকে কিছু নিতে চান, আপনাকে ওই এই অ্যাপস্টোনের এই আসরে ঢুকতে হবে। মোদি এই জন্য আসরে ঢুকে ফেসে গেছে, মানে কালার্ড হয়ে গেছে। তাহলে এটা তো হলো আমেরিকা। হাসিনার নামও আসছে, তারা বলছে হাসিনার সাথে তাদের কিছু কি হয়েছিল, এগুলো ফাঁস করতেছে কে? অ্যাপস্টোনের সেক্রেটারি। তাহলে জিনিসগুলো দাঁড়াচ্ছে কি আসলে? এই যে যত সহজে ভাবছিলেন যে আপনারা অ্যাপস্টোনের গ্রুপের মধ্যে ঢুকে পড়লে, ওদের সাথে নাচা গানা করলে পরে, তাল দিলে পরে এবার আপনার ব্যবসা বেড়ে যাবে, এটাই তো ইন্ডিয়ানদের বাংলাদেশের উপরে চড়ে বসা আমেরিকান সমর্থনে। এখন সেই ব্যবসা কি আবার চলবে ইউনূস সাহেবের মাধ্যমে? এই বিষয়গুলো সম্পর্কে আমার কাজ ছিল বাংলাদেশের মানুষকে অ্যাওয়ার করা, আমি সেটি আপনাদেরকে জানালাম। কেউ যে ভরসামান কেউ যে আছে এরকম যে নাই আসলে। যতক্ষণ না বাংলাদেশের মানুষ নিজের স্বার্থে উঠে না দাঁড়াবে ততক্ষণ এটা থাকবে। একটা খালি লাস্টের প্রসঙ্গ বলে শেষ করব। ইউনূস সাহেব যে ক্ষমতা হস্তান্তরে ক্যাচাল করবে আগ্রহ যে নাই, তার এটাও একটা সিমটম। কেন 3 দিন আগে উনি আমেরিকার সাথে নিজে চুক্তি করতে যেতে যাচ্ছেন? কেন দিতে চান? এর মানে হলো মানে না হলো অন্তত ইঙ্গিতটা হলো যে আপনি ক্ষমতা 13 তারিখের পরে হস্তান্তর করবেন না। করবেন কিনা এটা নিয়ে আপনি এখন ডিসিশন নেন নাই। আমি যতটুকু শুনছি জাপান যাওয়ার প্রোগ্রাম আপনার ঠিক হয়ে আছে আগামী মাসে। আপনি কেমনে যাবেন? জাপান যাবেন? ইন্টার গভর্নমেন্টের চিফ থেকে যাবেন আপনি? বাংলাদেশের সরকার প্রধান আপনি থেকে যাবেন? এটা ধরে নিচ্ছেন? বারে বারে এই কথা যখন আপনারা উচ্চারণ করেন, এই সরকারের কোনো টেনিওর নাই, অনেকটা আজীবন থাকতে পারবে, না হলে 29 সাল পর্যন্ত তো বটেই। এই যে কথাগুলো বাজারে ছাড়েন আপনারা, এইটা দিয়েই তো আপনার সব সন্দেহগুলো এখান থেকে তৈরি হচ্ছে। ফলে আপনার প্রত্যেকটা আচরণ, আপনি ইউনূস সাহেব তার প্রতিটা আচরণ এইটাই প্রমাণ করে যে তিনি হস্তান্তর ক্ষমতা করবেন না। ফলে পরিস্থিতিতে শেষ পর্যন্ত আমাদের ভাগ্যে কি আছে আল্লাহ জানে। আমার যেটুকু বলার দরকার আপনাদেরকে তা বললাম আমি, বাকিটা আপনারা নিজেরা নিজের আগ্রহে খুঁজে দেখে নেবেন এই আশা করি। থ্যাংক ইউ।